আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও মহান সৃষ্টিকর্তার কৃপায় অনেকটা ভালো আছি। তো আপেল এডুকেয়ারের পক্ষ থেকে আজকে ইংরেজির একটি গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ বেসিক গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হতে পেরে আরও অনেকটা উৎফুল্লতা ফিল করছি। তো চলুন আজকের যে বিষয়টি সেটি আমরা সমাধান করি। তো আজকের এই বিষয়টিতে আমি আপনাদেরকে অনেকটা শর্টকাট প্রসেসে কিভাবে অনেকগুলা রুলকে একত্র করে হ্যাঁ, ছোট ছোট রুলের মাধ্যমে অনেকগুলা রুল মনে রাখা যায় সেই কৌশলগুলো দেখাবো। তো দেখেন আজকের আলোচনার বিষয়টা অলরেডি আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন, রাইট ফর্ম অফ ভার্বস, ভার্বের যে সঠিক রূপগুলা, কোথায় আমরা কোন ধরনের ফর্মটা ইউজ করব সেই ব্যাপারগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলুন আমরা এখানে আজকে আমরা চেষ্টা করব আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 10টি রুল রয়েছে সেগুলা দেখানোর জন্য। চলুন এক এক করে আমরা দেখি। লেটস সি সাম ইম্পর্টেন্ট রুল। নাম্বার 1 দেখেন, লেট মডাল টু হ্যাড বেটার টু, ইট ইজ হাই টাইম, অর্থাৎ এখানে একটু খেয়াল করেন টু সহ ইট ইজ হাই টাইম যেগুলো রয়েছে, তারপরে উদ্দেট রয়েছে, এই সকল বিষয়ের পরে মূল ভার্ব আসলে তাদের ভার্বের যে বেস ফর্মটাকে ইউজ করব আমরা। এই ওয়ার্ডগুলোর পরে যদি আমরা মেইন ভার্ব পাই সেক্ষেত্রে মেইন ভার্বটার আমরা বেস ফর্মটা ইউজ করব। দেখেন এইখানে কিন্তু আমরা বেশ অনেকগুলো রুলকে একসাথে করেছি। দেখেন লেট, মডাল, এগুলো কিন্তু পৃথক পৃথক ভাবে রুলে দেওয়া আছে, বাট আমি এখানে এই সব কয়টাকে একটা রুলের আওতায় নিয়ে এসেছি এবং একটা রুল করাতে এখানে প্রায় 7 থেকে 8টা রুল কিন্তু এখানে একটার মধ্যে ইনক্লুড হয়ে গিয়েছে। তো আপনারা এইভাবে একটু গুছিয়ে নিয়ে পড়বেন। একই রকম যেগুলো আছে এগুলাকে আমরা একটু গুছিয়ে নিয়ে এসেছি যাতে আপনাদের স্বল্প পড়ার মাধ্যমে, স্বল্প রুলের মাধ্যমে অনেকগুলা রুল আয়ত্ত হয়ে যায়। দেখেন আমরা যদি এগুলা একটু এক্সাম্পল দেখি, দেখেন আমরা লেট দিয়ে একটা এক্সাম্পল দিচ্ছি। লেট হিম, আমরা এখানে লিখলাম ডান দ্য ওয়ার্ক প্রপারলি। খেয়াল করেন এখানে আমাদের যে জায়গাটাতে কাজটা করতে হবে সেই জায়গাটা হচ্ছে এখানে। দেখেন এই যে ব্র্যাকেটের ভিতরে যে ভার্বটা আছে সেই ভার্বটাকে আমরা কারেক্ট ফর্মে নিয়ে যাব, সেটা হচ্ছে আমাদের কাজ। এখন দেখেন এই লেটের পরে হিম আছে, এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে যে লেটের পরে আমরা জানি যে অবজেক্টিভ ফর্মগুলা হয়ে থাকে, লেট হিম, লেট হার, এরকম। তো এখানে এই অবজেক্টিভ ফর্মটা আমাদের ডাজন্ট ম্যাটার, আমরা যেখানে ফোকাস করব সেটা হচ্ছে এখানে লেট আছে, লেটের পরেই আমরা এখানে একটা মূল ভার্ব পাচ্ছি। তাহলে এই যে লেটের পরে যে মূল ভার্বটা পেয়েছি সেটার বেসিক্যালি ফর্মটা আমাকে জানতে হবে এবং এখান থেকে ফর্মটা জানার পরে আমাকে বেস ফর্মটাকে এখানে ইউজ করতে হবে। তাহলে এটা যেখান থেকে এসেছে যে ভার্ব থেকে, সেটা যদি আমরা একটু দেখি, দেখেন ডু, ডিড, ডান, অর্থাৎ প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম, এই 3টা ফর্ম আমরা পেয়েছি। এখন দেখেন আমাকে ইউজ করতে হবে কোনটা, প্রেজেন্ট ফর্মটাকে, কারণ আমরা প্রেজেন্ট ফর্মকেই বেস ফর্ম বলে থাকি, অর্থাৎ ভিত্তি ফর্ম বলে থাকি। এখান থেকে শুরু হয়েছে, বাকিগুলা ক্রিয়েট হয়েছে, সুতরাং এটা হচ্ছে আমাদের বেস ফর্ম অর্থাৎ ভিত্তি ফর্ম। তাহলে আমাকে এখানে এটা ইউজ করা হয়েছে, তার মানে এটা ভুল রয়েছে, এখানে আমাকে কারেকশন করে এটার সঠিক রূপটা লিখতে হবে। তার মানে আমি এখানে আনসার লিখব ডো। ঠিক আছে? তো এভাবে আমরা মডেল দিয়ে যদি একটা উদাহরণ দেখি, দেখেন হি কুড ফিনিশড দ্য ওয়ার্ক, আমরা এরকম লিখলাম। দেখেন এখানে কুড একটি মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্বগুলা সম্পর্কে আপনাদের ধারণা রয়েছে যে মডাল অক্সিলারি ভার্ব কোনগুলা, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট, এগুলো হচ্ছে বেসিক্যালি আমাদের মডাল অক্সিলারি। তো এনি কাইন্ড অফ মডাল অক্সিলারি যদি আমরা দেখি এবং এর পরপরই ঠিক একটা মেইন ভার্ব আমরা দেখি,
তাহলে সেক্ষেত্রেও এখানে আমাদের কি করতে হবে, বেস ফর্মটাকে ইউজ করতে হবে। তাহলে এখানে দেখেন ফিনিশড ইউজ করেছি আমরা। এটার যদি আমরা ফর্মুলা লিখি একটু, তাহলে এরকম হয় ফিনিশড এই তিনটা ফর্ম আমরা পেয়ে থাকি। তাহলে আমরা এখানে ইউজ করব ফিনিশ ফর্মটাকে, বেস ফর্মটাকে। তার মানে এখানে আমরা আনসার লিখব ফিনিশ। ঠিক আছে। এই যে এই ব্যাপারগুলো আপনারা এখানে আরো কিছু রয়েছে, দেখেন হেড বেটার রয়েছে। হেড বেটারের অর্থ সম্পর্কে আমাদের ধারণা রয়েছে, বরং ভালো অর্থে আমরা হেড বেটারটাকে ইউজ করে থাকি। দেখেন আমরা হেড বেটার দিয়ে উদাহরণ দিই, দেখেন ইউ had better went to whom, এটা আমরা লিখলাম। ঠিক আছে, এখন দেখেন একটু খেয়াল করেন, ইউ হ্যাড বেটার তোমার বরং ওয়েন্ট টু হুম, বাড়ি যাওয়া ভালো। এক্ষেত্রে দেখেন এই হ্যাড বেটারের পরে যে শূন্যস্থানটা রয়েছে বা এখানে যে ব্র্যাকেটে যে বারটা রয়েছে, এটা ওয়েন্ট রয়েছে, অর্থাৎ আমরা জানি যে গো, ওয়েন্ট, গন, এই যে তিনটা ফর্ম আমরা জানি। এখন এখানে দেখেন পাস্ট ফর্মটাকে ইউজ করা হয়েছে, বাট আমরা রুল থেকে যেটা জানতে পারি যে হেড বেটারের পরে আমাদের বেস ফর্মটাকে ইউজ করতে হবে। তাহলে আমরা এখানে ইউজ করব গো, ইউ হ্যাড বেটার গো টু হোম। তো এভাবে এখানে টু ছাড়া ইট ইজ হাই টাইম, যেটা টু সহ ইট ইজ হাই টাইম, যেটা ইট ইজ হাই টাইমের পরে যদি টু থাকে সেক্ষেত্রেও আমরা কিন্তু যে মূল ভার্বটা ইউজ করব সেটার বেস ফর্ম ইউজ করব। যেমন আমরা একটু যদি দেখি যে ইট ইজ হাই টাইম টু চেঞ্জড ইউর ব্যাড হ্যাবিট। দেখেন এখানে যদি আমরা এরকম লিখি, দেখেন ইট ইজ হাই টাইম রয়েছে এবং টু সহ রয়েছে, অর্থাৎ আমরা জানি যে টু সহ ইট ইজ হাই টাইম যদি হয় সেক্ষেত্রেও মূল ভার্বের বেস ফর্ম বসবে। সেক্ষেত্রে আমাদের এখানে চেঞ্জড করা আছে, তার মানে এটা ভার্বের ফার্স্ট ফর্ম করা আছে, আমাকে এটাকে প্রেজেন্ট ফর্মে কনভার্ট করে আনসারটা করতে হবে। তাহলে আমরা যদি আনসার লিখি তাহলে লিখব শুধুমাত্র চেঞ্জ, ইট ইজ হাই টাইম টু চেঞ্জ ইউর ব্যাড হ্যাবিট, তোমার বদ অভ্যাসগুলো পরিবর্তনের এটাই হচ্ছে উপযুক্ত সময়। তো এইভাবে আমরা কিন্তু বাকিগুলাও করতে পারি। তো আমি আশা করি আপনারা এই রুলটা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী রুলের দিকে যাই। কন্ডিশনাল সম্পর্কে আমরা এখন একটু জানবো। দেখেন এই কন্ডিশনাল থেকে কিন্তু প্রত্যেকটি পরীক্ষাতে অনেক প্রশ্ন কিন্তু এসে থাকে। তো আমি আশা করব আপনারা কন্ডিশনালটাকে আমি যে প্রসেসটা দেখাচ্ছি আপনাদেরকে সেই প্রসেস অনুসারে একেবারে কমপ্লিটলি মুখস্থ করে ফেলবেন। কেননা এটা থেকে শুধুমাত্র পাবলিক পরীক্ষাতেই প্রশ্ন আসে এরকম না, বিভিন্ন জব পরীক্ষাতে, বিসিএস সহ বিভিন্ন পরীক্ষাতে কিন্তু কন্ডিশনাল থেকে প্রশ্ন থাকবেই মাস্ট। সো একটু গুরুত্বের সাথে আমরা এটা সমাধান করি। দেখেন প্রেজেন্ট কন্ডিশনাল অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল যেটা আর কি, ফার্স্ট কন্ডিশনাল বা প্রেজেন্ট কন্ডিশনাল যেটা, এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখেন আমরা একটু উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করি আপনাদেরকে, তাহলে মনে থাকবে বেশি। ইফ ইউ রিড মোর ইউ উইল গেট জিপিএ 5। ঠিক আছে, একটু খেয়াল করেন এখানে ইফ যুক্ত একটা অংশ রয়েছে, ঠিক আছে, ইফ বহির্ভূত আরেকটা অংশ রয়েছে। অর্থাৎ কন্ডিশনাল মানে হচ্ছে শর্ত, অর্থাৎ একটা বাক্যের সাথে আরেকটা বাক্য একটা শর্ত সাপেক্ষে যুক্ত হবে দুইটা অংশ। এই যে শর্তের ব্যাপারটা এটাই হচ্ছে মূলত কন্ডিশনাল। এখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড এটা আমরা কোন শর্তে বলি সেটা আমরা এখানে দেখব। দেখেন
ইফযুক্ত বাক্য যেটা, এটার যদি আমরা টেন্সের স্ট্রাকচারটা একটু দেখি, দেখেন এখানে একটা সাবজেক্ট আছে, এখানে রিড একটা ভার্ব আছে অর্থাৎ ভার্বের বেস ফর্ম আছে, প্লাস এখানে এক্সটেনশন বা অবজেক্ট যেটাই বলি আমরা এটাকে, অবজেক্ট আছে, ঠিক আছে, এটা আছে। ঠিক দ্বিতীয় অংশ যেটা রয়েছে, দ্বিতীয় অংশটাতেও ঠিক অনুরূপ, দেখেন এখানে সাবজেক্ট আছে, একটা অক্সিলারি ভার্ব উইল আছে, আমরা উইলের সাবস্টিটিউট বা উইলের পাশাপাশি আরেকটা লিখতে পারি শেল, তারপরে মূল ভার্বের একটা বেস ফর্ম রয়েছে, প্লাস এক্সটেনশন বা অবজেক্ট যেটা বা অবজেক্ট এটা রয়েছে। এখন একটু খেয়াল করেন যে আমরা যদি এগুলাকে টেন্স গুলা আইডেন্টিফাই করি এর, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে সাবজেক্ট প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ইনডিফিনিট টেন্স। ঠিক এটাকে যদি আমরা টেন্সটা আইডেন্টিফাই করি, তাহলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। দেখেন, তাহলে আমরা এটা বলতে পারি যে ইফযুক্ত বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী যে অংশটা হবে সেই অংশটা যদি ফিউচার ইনডিফিনিট টেন্সে হয়, অর্থাৎ বেসিক্যালি আমরা যদি শর্ত নিয়ে বলে ফেলি যে ইফযুক্ত বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে শর্ত থাকে যে পরবর্তী অংশটা ফিউচার ইনডিফিনিট টেন্সে করতে হবে। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটাকে আমরা বলবো প্রেজেন্ট কন্ডিশনাল। অর্থাৎ ইফযুক্ত বাক্যের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে দ্বিতীয় অংশকে ফিউচার ইনডিফিনিট টেন্সে করতে হবে। এই যে একটা শর্ত, এই শর্তটাকে আমরা বলি প্রেজেন্ট কন্ডিশনাল বা ফার্স্ট কন্ডিশনাল। আমি আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। আমি আরেকটা উদাহরণ দিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন, if he wants some book, ঠিক আছে, I will give him। যদি সে কিছু বই চাইতো তাহলে আমি তাকে দিতাম। দেখেন এখানে অনুরূপ আগের মতোই যদি ইফযুক্ত বাক্যের যে টেন্সটা সেটা আইডেন্টিফাই করি, দেখেন সাবজেক্ট আছে, ভার্বের বেস ফর্ম আছে, প্লাস অবজেক্ট আছে, সেক্ষেত্রে আমরা এটাকে ধরে নিব যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে সে পরের যে অংশটা সেটার শর্তটা কি থাকে যে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্সে করতে হবে, সেক্ষেত্রে এটাও কিন্তু পূর্ণ হয়েছে। দেখেন সাবজেক্টের পরে আমরা জানি শ্যাল বা উইল প্লাস ভার্বের বেস ফর্ম যদি হয় তাহলে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার হয়। তাহলে এখানে কিন্তু এটাই রয়েছে, সাবজেক্ট শ্যাল বা উইল থেকে একটা আছে, প্লাস ভার্বের বেস ফর্ম রয়েছে, প্লাস অবজেক্ট বা এক্সটেনশন রয়েছে। তাহলে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আমাদের এই যে শর্তটা, এই শর্তটাকে আমরা বলি প্রেজেন্ট কন্ডিশনাল। আমি আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী কন্ডিশনালটা দেখি। সেকেন্ড কন্ডিশনাল, একই রকম, কন্ডিশনালের ব্যাপারগুলো একই রকম হয়, শুধুমাত্র টেন্সের যে ব্যাপারটা সেটা শুধু চেঞ্জেবল হয়। দেখেন আমরা যদি এখানে সেকেন্ড কন্ডিশনালের জন্য এক্সাম্পল নিই, এরকম if he knew my mobile number, he could phone me। ঠিক আছে, দেখেন এখানেও ঠিক একই রকম, ইফ যুক্ত বাক্য যেটা আছে এটা টেন্সটা আইডেন্টিফাই করলে দেখা যাবে যে এখানে সাবজেক্ট আছে এবং নিউ হচ্ছে ভার্বের নো এর ফার্স্ট ফর্ম হচ্ছে নিউ অর্থাৎ বি2 প্লাস অবজেক্ট রয়েছে। তাহলে এটাকে আমরা নিঃসন্দেহে বলতে পারি যেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স।
এখন এটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ ইফ যুক্ত অংশটা যদি ফার্স্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী অংশটার জন্য একটা স্ট্রাকচার থাকে। সেই স্ট্রাকচারটা হচ্ছে দেখেন, একটা সাবজেক্ট থাকবে, অর্থাৎ অনুপাতিক সাবজেক্ট, যেটা মিল থাকতে হবে, মানে অর্থটা যেন স্পষ্ট হয় সেই দিক থেকে। যেমন সে যদি ফোন নাম্বার আমার জানতো তাহলে সে আমাকে ফোন দিত, এটা অন্য কেউ না কিন্তু, যার জন্য এখানে হি, এখানেও আমরা হি ইউজ করেছি, অর্থাৎ মিল রেখে একটা সাবজেক্ট ইউজ করব। প্লাস উড বা কুড থেকে একটা ইউজ করব, উড অথবা কুড থেকে একটাকে ইউজ করব, প্লাস ভার্বের বেস ফর্ম লিখবো, প্লাস এক্সটেনশন লিখবো। তাহলে দেখেন এই যে শর্তটা, এই শর্তটা কিন্তু এখানে ফিল আপ হয়েছে। দেখেন একটা সাবজেক্ট আছে, উড কুড থেকে একটা আছে, তারপরে ভার্বের বেস ফর্ম আছে, এখানে অবজেক্ট বা এক্সটেনশন আছে। এই যে শর্তটা ফিল আপ করেছে, এই শর্তটাকে আমরা বলি সেকেন্ড বা ফার্স্ট কন্ডিশনাল। কিভাবে বললাম? তাহলে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ যদি ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়, তাহলে পরবর্তী অংশটাকে সাবজেক্ট প্লাস উড বা কুড প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস অবজেক্ট, এই আকারে যে সাজানোর যে একটা শর্ত থাকে, সেই শর্তটাকে আমরা বলি কি সেকেন্ড অর ফার্স্ট কন্ডিশন। আমি আশা করি আপনারা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী কন্ডিশনালটা দেখি। এগুলা কিন্তু খুবই, যদি আপনি বুঝে ফেলেন তাহলে কিন্তু খুবই সহজ প্রকৃতির হয়ে যাবে আপনার কাছে। থার্ড বা পারফেক্ট কন্ডিশনাল যেটা, এটা নিয়ে আমরা একটু কথা বলি। দেখেন, ইফ হি হ্যাড known my address, he could have met me। দেখেন মিট, met, এটার তিনটা ফর্ম থেকে, এখান থেকে আমরা ভার্বের বি3 ফর্মটাকে ইউজ করেছি। এখন দেখেন এখানে ইফ যুক্ত বাক্যের যে স্ট্রাকচারটা হয়েছে কিরকম, সাবজেক্ট প্লাস হেড প্লাস মূল ভার্বের বি3 ফর্ম। তার মানে এটা আমরা জানি যে হেড প্লাস ভার্বের বি3 ফর্ম প্লাস এক্সটেনশন বা অবজেক্ট, এইটুকু অংশকে, এই স্ট্রাকচারটাকে আমরা জানি যে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, পারফেক্ট টেন্স। ঠিক আছে? তাহলে ইফ যুক্ত বাক্যের প্রথম অংশটা যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, সেক্ষেত্রে পরবর্তী অংশটাকে সাজানোর জন্য আমাদের একটা স্ট্রাকচার মেনটেন করতে হবে। সেটা হচ্ছে একটা অনুপাতিক সাবজেক্ট, অর্থাৎ মিল রেখে একটা সাবজেক্ট ইউজ করব। তারপরে আমরা উড হ্যাভ অথবা কুড হ্যাভ থেকে একটা ইউজ করব, প্লাস ভার্বের বি3 ফর্ম ইউজ করব, প্লাস অবজেক্ট বা এক্সটেনশন ইউজ করব আমরা। ঠিক আছে? তাহলে দেখেন এই যে শর্তটা, এই শর্তটা কিন্তু এখানে ফিল আপ হয়েছে। যেহেতু এই শর্তটা ফিল আপ করছে, তাহলে আমরা এটাকে বলতে পারি যে এখানে থার্ড কন্ডিশনাল রয়েছে। অর্থাৎ দেখেন ইফ যুক্ত বাক্যের প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে দ্বিতীয় অংশটার গঠনটা হবে এরকম, সাবজেক্ট প্লাস উড হ্যাভ দুইটা থেকে একটা, বি3 প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এই আঙ্গিকে করার যে শর্ত, এটা পারফেক্ট হলে এটাকে এই শর্তে সাজানোর, এই স্ট্রাকচারে সাজানোর যে একটা শর্ত, এই শর্তটাকে আমরা বলি পারফেক্ট কন্ডিশনাল বা থার্ড কন্ডিশনাল। আমি আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছি। তো চলুন আমরা পরবর্তী ব্যাপারটা দেখি, জিরো কন্ডিশনাল, যেখানে আসলে কোনো কন্ডিশনাল কাজ করে না, বাট একটা সাইন্টিফিক্যালি ট্রুথ ইন্ডিকেট করবে আপনাকে, একটা সাইন্টিফিক্যাল ট্রুথ ইন্ডিকেট করবে, সেটাই মূলত হচ্ছে আমাদের জিরো কন্ডিশনালের অন্তর্ভুক্ত। যেমন আমরা যদি এরকম লিখি যে ইফ ইউ হিট আইস, দেখেন এটা যদি আমরা বলি, আমরা পরবর্তী অংশটা ইট মেল্টস। দেখেন আপনি যদি বরফে তাপ দেন, ঠিক আছে, হিট আইস অর্থাৎ বরফে যদি আপনি তাপ দেন, তাহলে কি হবে? ইট মেল্টস, এটা গলে যাবে। বরফে তাপ দিলে এটা গলে যাবে। এটা কিন্তু দেখেন এখানে কিন্তু আমরা যে পূর্বে যে শর্তগুলো পড়েছি, এখানে কোনো শর্তই কিন্তু এখানে কার্যকর নয়। কিন্তু
একটা মজার ব্যাপার হচ্ছে যে বরফের মধ্যে তাপ দিলে সেটা গলে যাবে, সেটা কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভেন একটা ম্যাটার আমাদের কাছে। সো এটাকে আমরা বলতে পারি যেটা হচ্ছে জিরো কন্ডিশনাল। যেমন আমি যদি এরকম বলি, ইফ ইউ হিট রাইস, বা আমি যদি পেডি বলি ধানের মধ্যে, ঠিক আছে, বা চালের মধ্যে যদি আপনি হিট দেন, আমরা চাল দিই, রাইস দিই, রাইস, হ্যাঁ এখানে আমরা কমা ইউজ করি, ইট টার্ন কি, আবার আমরা রাইসই ইউজ করতে পারি, কারণ আমরা দুইটারই রাইস চালও বলতে পারি, ভাতও বলতে পারি আমরা। হ্যাঁ, এখন দেখেন এই যে আপনি যদি চালের মধ্যে তাপ দেন তাহলে এটা ভাতে রূপান্তরিত হবে, এটা কিন্তু সাইন্টিফিক্যালি প্রুভেন ম্যাটার। এটা আমরা করে আসতেছি, এটা আমরা জানি। এই ধরনের, যেমন আপনি যদি কোনো একটা নষ্ট ডিমকে পানিতে দেন তাহলে সেটা ভেসে উঠবে, এটাও কিন্তু একটা সাইন্টিফিক্যালি ম্যাটার। এরকম সাইন্টিফিক্যাল প্রুভেন যে ম্যাটার গুলা থাকে, ওই ম্যাটার গুলা দিয়ে যে শর্তযুক্ত বাক্যগুলা ক্রিয়েট হয়, ইফ দ্বারা যুক্ত করে বা ইফ ইনক্লুড করে দুইটা বাক্যকে যুক্ত করা হয়, সেই বাক্যগুলো সাধারণত জিরো কন্ডিশনালের আওতাধীন হয়ে থাকে। আমি আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো চলুন আমরা পরবর্তী ব্যাপারটা দেখি। দেখেন রোল নাম্বার 3, যদি কোনো সেন্টেন্সে অলওয়েজ, এভরিডে, অফেন, সামটাইমস, অকেশনালি, রেগুলারলি, জেনারেলি, ডেইলি, ইউজুয়ালি ইত্যাদি থাকে, তাহলে তাদের পরে মূল ভার্বের বেস ফর্ম বসবে। এটাই স্বাভাবিক ঘটনা। এখান থেকে আমরা একটা উদাহরণ দিই, যেমন এখানে এরকম লিখলাম, হি ওয়েন্ট টু স্কুল রেগুলারলি। হ্যাঁ, এটা আমরা লিখলাম। দেখেন এখানে আমাদের এগুলা বাক্য করার জন্য আমি যে জিনিসটাকে আপনাদেরকে একটু জোর প্রদান করব, সেটা হচ্ছে যে এই বাক্যগুলা করার জন্য আমরা শুধুমাত্র যে ভুলটা করি সেটা হচ্ছে এখানে আমরা ফোকাস করি সবসময়। এখানে ফোকাস না করে আমাদেরকে ফোকাস করতে হবে টোটাল সেন্টেন্সটার দিকে, অর্থাৎ টোটাল সেন্টেন্সের দিকে আপনাকে ফোকাস করতে হবে। তাহলে এই টোটাল সেন্টেন্সের কোনো একটা অংশ আছে, কোনো একটা ওয়ার্ড এখানে বিদ্যমান আছে যেটা আপনাকে কোন রুলে পড়েছে সেটা ইন্ডিকেট করে দিবে। এই ব্যাপারটা কিন্তু আমরা অনেকেই জানি না। এই জন্য আমি আবারও বলতেছি আপনাকে যে আপনি গোটা সেন্টেন্সটার দিকে তাকাবেন, প্রত্যেকটা ওয়ার্ডের দিকে একটু সতর্কতার সাথে তাকাবেন, দেখবেন যে কোনো না কোনো একটা ওয়ার্ড আপনাকে কি করছে, যে এটা কোন রুলের মাধ্যমে সমাধান করবেন সেটা আপনাকে ইন্ডিকেট করে দিবে, নির্দেশ করে দিবে। তাহলে আমরা এখানে রেগুলারলি দেখতে পাচ্ছি, রুলটা হচ্ছে যে এদের পরে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে এখানে ওয়েন্ট দেওয়া আছে, আমরা তিনটা ফর্ম জানি, গো, ওয়েন্ট, গন, গন। তাহলে এখানে এটা ইউজ করা হয়েছে, কিন্তু আমাদের অ্যাকচুয়ালি দরকার হচ্ছে এটা। তাহলে আমরা এখানে আনসারটা কি লিখবো, দেখেন যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মিন করে, এই ওয়ার্ডগুলা যেখানে যুক্ত থাকে এগুলা বেসিক্যালি টেন্সটা নির্দেশ করে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ফার্স্ট ইনডিফিনিট টেন্সও নির্দেশ করে, সেটা আমরা পরবর্তীতে দেখতেছি। দেখেন কিন্তু এখানে সচরাচর ক্ষেত্রে আমরা এটাকে পাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কর্তা থার্ড পারসন হওয়ার কারণে আমরা এখানে গো এর সাথে একটা ইএস যুক্ত করলাম, অর্থাৎ গোস। তার মানে হি গোস টু স্কুল রেগুলার। এরকম আপনি যদি এইগুলাও পান, ওপেন, অকেশনালি, রেগুলারলি, সামটাইমস, জেনারেলি, ডেইলি, ইউজুয়ালি, যে কোনো একটা ওয়ার্ড কোনো একটা গোটা সেন্টেন্সের যে কোনো জায়গায় যে কোনো অংশে আপনি পেয়ে যান, তাহলে আপনাকে বুঝতে হবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আপনাকে সাজাতে হবে। এখানে যেটা বললাম যে ইয়েস ইউজ করলাম, এই ব্যাপারগুলো সম্পর্কে আমি আশা করি আপনাদের ধারণা আছে। তারপর আমি একটু মনে করিয়ে দিচ্ছি আপনাদের যে যে সকল ওয়ার্ডের শেষে ও, ঠিক আছে, এস, এইচ, সি, এইচ, এক্স, জেড এগুলা থাকবে, এই সকল ভার্বের সাথে আমরা ইএস যুক্ত করি আর বাকি সবার সাথে এস যুক্ত করি, বাকি সবার সাথে এস যুক্ত করে আমরা ওই এস বা ইএস ফর্মগুলা করে ফেলি। তো দেখেন আমরা যদি আরেকটা উদাহরণ নিই এটা নিয়ে, দেখেন কারণ আমরা এরকম নিলাম, জেনারেলি হি finished her work or his work in time.
দেখেন এখানে এই জেনারেলি কথাটা এখানে কিন্তু রয়েছে, জেনারেলি এই ওয়ার্ডটা এখানে শুরুতেই রয়েছে, যার জন্য আমাদের কি করতে হবে, এখানে সাবজেক্টের পরে যে ভার্বটা ইউজ করব সেটার বেস ফর্ম ইউজ করব, বাট এখানে ফার্স্ট ফর্ম ইউজ করা আছে। তার মানে এখানে আনসারটা হবে আমাদের FINISHE, ঠিক আছে, ফিনিশ। এখন দেখেন যেহেতু এখানে কর্তা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে ভার্বের সাথে এস দিতে হবে। আবার দেখেন এখানে কিন্তু ওই যে ওয়ার্ডগুলা লিখেছিলাম আমরা এক্স ও জেড এস ই সি এস, এগুলা কিন্তু কোনোটা নাই, যার জন্য আমরা শুধুমাত্র একটা এস ইউজ করলাম। হি ফিনিশ হিজ ওয়ার্ক ইন টাইম। তো চলুন আমরা পরবর্তী রুলটা দেখি। দেখেন ওই যে রুলটা আমরা পড়লাম সেটারই কাউন্টার রুল এটা, সেটা হচ্ছে যে যদি ওয়ার্ডগুলা থাকে কিন্তু এখানে অতীতের কোনো অভ্যাস বোঝাতে ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু ওইখানে আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকবে না, এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্সে কনভার্ট হয়ে যাবে। সেক্ষেত্রে ভার্বটির ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে আমাদের। যেমন দেখেন আমরা যদি এরকম লিখি, হি ওয়েন্ট টু স্কুল lately last year, ঠিক আছে, এটা লিখলাম আমরা। এখন একটু খেয়াল করেন, হি ওয়েন্ট টু স্কুল লেটলি লাস্ট ইয়ার। দেখেন গত বছরে প্রত্যেকটা দিনই সে দেরিতে স্কুলে গিয়েছে। এখন এই যে ব্যাপারটা আমরা বললাম, দেখেন গত বছর প্রত্যেকটা দিনেই সে দেরি করে গিয়েছে, তার মানে অতীতে অর্থাৎ গত বছরে তার একটা হ্যাবিটে পরিণত হয়ে গিয়েছিল যে তার দেরিতে যেতে হবে বা দেরিতে যাবে, সে এরকম একটা হ্যাবিট হয়ে গিয়েছিল, একটা অভ্যাস হয়ে গেছিল। যার জন্য এখানে যদি আমরা ফর্মটাকে কারেকশন করি, দেখেন এখানে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে, অর্থাৎ ফার্স্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী। সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু কারেক্ট। অনেক সময় কিন্তু কারেক্ট ওয়ার্ডটাও বক্সে দেওয়া থাকে, সেক্ষেত্রে কারেক্টটাকে আপনি আনসার হিসাবে নিয়ে নেবেন বক্সের থেকে। হি ওয়েন্ট টু স্কুল লেটলি লাস্ট ইয়ার। আরেকটা ব্যাপার এখানে রয়েছে, যেমন লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট মোমেন্ট, লাস্ট আওয়ার, এইগুলাও যদি থাকে সেক্ষেত্রেও কিন্তু এটা ফার্স্ট ইনডিফিনিট টেন্স রেফার করে। সেক্ষেত্রেও কিন্তু আমাদের মূল ভার্বের বি2 ফর্মটাকে আমরা ইউজ করব। তো আমি এই ব্যাপারটা নিয়ে আর কথা বলছি না, আপনারা পরবর্তী রুলটা আমরা একটু দেখি। দেখেন এখানে অতীত নির্দেশক কিছু শব্দ আছে যেগুলো আমি একটু আগেই বলেছি আপনাদেরকে, ইয়েস্টারডে, এগো, লং সিন্স, লাস্ট নাইট, লাস্ট ডে, মান্থ, লাস্ট ইয়ার, লাস্ট মোমেন্ট, লাস্ট মিনিট, লাস্ট সেকেন্ড, অর্থাৎ যতগুলো লাস্ট হয়ে গেছে অর্থাৎ গত হয়ে গেছে, সেই সবগুলোর ক্ষেত্রে আমাদেরকে ভার্বটির ফার্স্ট ফর্ম ইউজ করতে হয়। কেন ইউজ করতে হয়? কেননা এই ওয়ার্ডগুলো থাকলেই আমরা এটাকে ফার্স্ট ইনডিফিনিট টেন্স বুঝতে পারি বা ফার্স্ট ইনডিফিনিট টেন্স ধরতে পারি। আর ফার্স্ট ইনডিফিনিট টেন্স হলে মূল ভার্বের ফার্স্ট ফর্ম হবে, সেটাই স্বাভাবিক ব্যাপার। যেমন আমরা যদি এরকম লিখি যে লং এগো দেয়ার ইজ এ কিং ইন লন্ডন, এটা আমরা লিখলাম। দেখেন এখন এখানে একটু খেয়াল করেন, ওই যে লং এগো শব্দটা রয়েছে, অর্থাৎ এগো শব্দটা রয়েছে বা লং সিন্স বা লং এগো, এই ওয়ার্ডগুলো রয়েছে, যার জন্য আমাদের এইখানে যে ভার্বটা আমরা ইউজ করছি, দেখেন দেয়ারের পরে আমরা জানি দেয়ার ইজ হয়, দেয়ার আর হয়, দেয়ার ওয়ার হয়, এই সবগুলাই কিন্তু হয়ে থাকে। কিন্তু এখানে দেখেন আমরা যে বি ভার্বগুলো রয়েছে, বি ভার্বগুলার যে প্রেজেন্ট ফর্মগুলো যেগুলো এম, ইজ, আর, এগুলো প্রেজেন্ট ফর্ম, বাট এদের ফার্স্ট ফর্ম গুলো হচ্ছে কি ওয়াজ এবং ওয়ার, অর্থাৎ সিঙ্গুলার ফ্লোরালের ব্যাপারটা আপনারা তো জানেনই যে এটা হচ্ছে ফ্লোরাল, এটা হচ্ছে ফ্লোরাল। তাহলে এখানে ইজ ইউজ করা হয়েছে সিঙ্গুলার, যার জন্য এটার যে সাবস্টিটিউট ফার্স্ট ফর্মের সেটা হচ্ছে ওয়াজ। তার মানে এখানে আমাদের রিকোয়ারমেন্ট ছিল কি ওয়াজ। কেন ওয়াজ রিকোয়ারমেন্ট ছিল? কারণ হচ্ছে লং এগো ছিল। বাট লং এগো শব্দটা যদি এখানে না থাকতো তাহলে দেয়ার ইজ এ কিং ইন লন্ডন, এটাই কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স হয়ে যেত আমাদের। তাহলে এই ওয়ার্ডগুলা যদি থাকে, আমি আরেকটা এক্সাম্পল দেখি। দেখেন হি
কামস হিয়ার লাস্ট নাইট। দেখেন এখানে এই লাস্ট নাইট ওয়ার্ডটা রয়েছে, সুতরাং এখানে আমাকে টেন্সটাকে কি কোন টেন্স দিতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারে সাজাতে হবে। সেক্ষেত্রে সাবজেক্ট রয়েছে, ভার্বের ফার্স্ট ফর্ম লিখতে হবে, বাট এখানে কামস দেওয়া প্রেজেন্ট ফর্ম অনুপাতে সাজানো, থার্ড পারসন সিঙ্গুলারের জন্য ইয়েস ইউজ করা হয়েছে। কিন্তু এখানে আমাদের করতে হবে কি, কেম লিখতে হবে, ভার্বের ফার্স্ট ফর্ম ইউজ করতে হবে, হি কেম হিয়ার লাস্ট নাইট। এগুলো একদম সিম্পল ম্যাটার, আপনারা একটু খেয়াল করে পড়বেন। দেখেন আমরা পরবর্তী রুলটাতে যাই। যদি কোনো সেন্টেন্সে রিসেন্টলি, লেটলি, জাস্ট নাও, জাস্ট, অলরেডি, ইয়েট, ইভার, নেভার ইত্যাদি থাকে, তবে মূল সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন অনুসরণ করে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনারা যদি কোথাও এই ওয়ার্ডগুলোকে দেখে ফেলেন, রিসেন্টলি, লেটলি, জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, নেভার, এই ওয়ার্ডগুলো দেখে ফেলেন, তাহলে বুঝে ফেলবেন যে টোটাল সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স মিন করবে। এখন আমাকে জানা থাকতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা বেসিক্যালি কি হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা আমরা জানি যে সাবজেক্ট হবে প্লাস হ্যাভ বা হ্যাজ থেকে যে কোনো একটা থাকবে, প্লাস মূল ভার্বের বি3 ফর্ম থাকবে, প্লাস অবজেক্ট বা এক্সটেনশন থাকবে। এই যে স্ট্রাকচারটা, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা। এই স্ট্রাকচার অনুযায়ী আমাদেরকে বাক্যটা সাজাতে হবে। যেমন আমরা এরকম যদি লিখি যে হি arrive the station just now, ঠিক আছে। এখন একটু খেয়াল করেন, এই যে জাস্ট নাও ওয়ার্ডটাকে আপনি পেয়ে গেছেন, সুতরাং এখান থেকে একেবারে এখান পর্যন্ত যে অংশটা রয়েছে, এই গোটা অংশটাকে আপনাকে কি করতে হবে, সেন্টেন্সটা অনুসরণ করতে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার। তাহলে একটু খেয়াল করেন, তাহলে আমরা এখানে আনসারটা কি লিখতে পারি, দেখেন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ থাকতে হবে। তাহলে এখানে যেহেতু হি আছে, অর্থাৎ হি যেহেতু আছে, থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে, তাহলে আমরা এখানে হ্যাজ ইউজ করব। তাহলে হ্যাজ দেওয়ার পরে মূল ভার্বের এখানে বেস ফর্ম দেওয়া আছে, বাট আমাকে পিপি ফর্মটা ইউজ করতে হবে, অর্থাৎ 3 নাম্বার ফর্মটা ইউজ করতে হবে। তাহলে আমরা লিখতে পারি অ্যারাইভড, হি হ্যাজ অ্যারাইভড দ্য স্টেশন জাস্ট নাও, সে এই মুহূর্তে স্টেশনে পৌঁছে আছে, এরকম। আমরা যদি অলরেডি দিয়ে কোনো সেন্টেন্স মেকিং করি, যেমন হি কাট দ্য থিং অলরেডি, সে কোনো বিষয়টাকে বা কোনো জিনিসকে এখনই কাটিয়েছে, এরকম যদি হয়, তাহলে দেখেন এই কাটের 3টা ফর্মে জানি আমরা একরকম, কাট কাট কাট, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা যদি এখান থেকে যে কোনো ফর্ম ধরতে পারি, এটা কোনো ব্যাপার না, কিন্তু আমাদেরকে এই অলরেডি ওয়ার্ডটা থাকার কারণে এটাকে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী যদি সাজাতে হয়, তাহলে আমাদের আনসার হবে, এখানে যেহেতু হি আছে তাহলে একটা হ্যাজ ইউজ করতে হবে, আর কাটের যেহেতু 3টা ফর্মে আমরা একটা কাট লিখে দেব। তাহলে হি হ্যাজ কাট দ্য থিং অলরেডি, সে ইতিমধ্যেই বিষয়টি কাটিয়ে আছে। এই হচ্ছে ব্যাপারগুলো, আপনারা আমি আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা পরবর্তী রুলটা দেখি। যদি কোনো সেন্টেন্সে নাও, এট দিস মোমেন্ট, কারেন্টলি, এট প্রেজেন্ট ইত্যাদি থাকে, তবে মূল সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মিন করবে। দেখেন ওইখানে আমাদের যেগুলা ছিল জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট, ইভার, এগুলা ছিল, বাট এখন আছে নাও, এট দিস মোমেন্ট, কারেন্টলি, এট প্রেজেন্ট। এই ওয়ার্ডগুলা থাকে যদি, তাহলে ওটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার অনুযায়ী আপনাকে কমপ্লিট করতে হবে। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচারটা রয়েছে সেটা জানি আমরা এরকম, সাবজেক্ট প্লাস এম, ইজ, আর থেকে যে কোনো একটাকে ইউজ করতে হবে, প্লাস ভার্ব, প্লাস এখানে কন্টিনিউয়াস মানেই হচ্ছে আইএনজি, প্লাস অবজেক্ট বা এক্সটেনশন, ঠিক আছে। তাহলে আমরা কি করব এখন, এখানে যদি আমরা এখান থেকে একটা উদাহরণ অ্যাপ্লাই করি, যে at present
দ্য ইয়ার polluted mostly by সামথিং একটা কিছু দিলাম, ধরেন বাই কার, এরকম দিলাম, কারের দ্বারা আমাদের বায়ু দূষিত হচ্ছে, কার থেকে যে ধোঁয়াটা বের হয়, বা ভিকলস লিখতে পারি আমরা, যানবাহন, বা ইটের বাটা লিখতে পারি আমরা, ব্রিক্স। তো এইখানে দেখেন এই যে এট প্রেজেন্ট থাকার কারণে আমাদেরকে এই ওয়ার্ডটাকে যে স্ট্রাকচারটাই ফেলতে হবে আমাকে, সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি বলে আমাদের, যে সাবজেক্টের পরে দ্য ইয়ার, এখানে দ্য ইয়ারটা হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের পরে এম ইজ আর থেকে একটা। এখন এখানে দেখেন এটা থার্ড পারসন সিঙ্গুলার, ঠিক আছে, যার জন্য আমরা এখানে অ্যাপ্লাই করব কি ইজ। তার মানে আনসারে আমরা লিখব কি ইজ, প্রথমেই লিখলাম ইজ। আর এই পলুটেড, এখানে ভার্বের ভিত্তি ফর্মটা আমরা ইউজ করেছি, বাট এখানে আমাকে প্রেজেন্ট ফর্মের সাথে, আমরা জানি যে আইএনজি সবসময় পলুটিং, ঠিক আছে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে আমাদের সবসময় আইএনজি যোগ করতে হয়, এই ব্যাপারটা আমরা জানি। এখন আমরা যদি কারেন্টলি দিয়েও এরকম উদাহরণ দেখি, যে কারেন্টলি কোথাও পাই, সেক্ষেত্রেও কিন্তু এটা করব আমরা। নাও দিয়ে একটা উদাহরণ যদি দেখি, ধরেন সাপোজ নাও হি read the storybook, একটু খেয়াল করেন, দেখেন এখানে নাও ওয়ার্ডটা রয়েছে। সুতরাং এই রিডটাকে যদি আমরা প্রপার আনসার লিখতে চাই, তাহলে আমাদের হি এর সাথে ইজ ইউজ করতে হবে, আর রিডের সাথে আইএনজি দিতে হবে। তাহলে কি হয়ে গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হয়ে গেল। সেক্ষেত্রে ইজ রিডিংটা আমরা ইউজ করলাম। দেখেন আমরা পরবর্তী রুলটা যদি দেখি, যদি কোনো সেন্টেন্সে আমরা এখানে 9 নাম্বার রুলটা একটু দেখি। দেখেন কিছু ফ্রেজ আছে, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ডেড টু, বি ইউজ টু, গেট ইউজ টু, ক্যান নট হেল্প, কুডন্ট হেল্প, উড নট হেল্প, উড, ফিল, লাইক, প্রিফার টু, এডিক্টেড টু, উইথাউট ইত্যাদি যদি কোনো সেন্টেন্সে থাকে, তাহলে এদের পরে যে মেইন ভার্বটা হবে, সেই মেইন ভার্বটার সাথে কি করতে হবে, মেইন ভার্বের বেস ফর্মটা নিয়ে বেস ফর্মের সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। এটা কিন্তু খুবই সহজ একটা রুল। আপনি এই ফ্রেজগুলো কোথাও পেলেই তারপরে যে ভার্বটা পেয়ে যাবেন, সেই ভার্বটার সাথে অবভিয়াসলি আপনি কি করে দিবেন, প্রেজেন্ট ফর্মে কনভার্ট করে একটা আইএনজি যোগ করে দিবেন। দেখেন আমি যদি একটা উদাহরণ দেই, যে হি went to কক্সেস বাজার, ঠিক আছে। এখন সে কক্সেস বাজার গিয়েছিল উইথ এ ভিউ টু, আমরা যদি এখানে এটা না দিই, ধরেন উইথ এ ভিউ টু, সি দ্য সি বিচ, মানে সমুদ্র সৈকত। তাহলে সে কক্সেস বাজার গিয়েছিল উইথ এ ভিউ টু, অর্থাৎ উইথ এ ভিউ টুর অর্থ হয় লক্ষ্যে। তো কি লক্ষ্যে গিয়েছিল সে, সমুদ্র সৈকত দেখার জন্য। তাহলে এখানে দেখেন টু এর পরে সি আছে। আমরা নর্মালি জানি যে সি এর সাথে আইএনজি যুক্ত হয় না, কিন্তু যেহেতু উইথ এ ভিউ টু এই ফ্রেজটাকে আমরা পেয়েছি এখানে, সুতরাং আমাদের আনসারে যদিও সি এর সাথে আইএনজি হয় না, তারপরও আমরা কি করব, এখানে সিং ইউজ করব, ঠিক আছে, যেহেতু আমরা উইথ এ ভিউ টু পেয়েছি। এরকম আপনি যে কোনোটা পেলেন এখান থেকে। যেমন আমরা যদি এখানে এটাকে ইউজ করি, ধরেন ক্যান নট হেল্প, ঠিক আছে, কুড নট হেল্প, লুক ফরওয়ার্ডেড টু, যে কোনোটা আপনি অ্যাপ্লাই করেন, সেক্ষেত্রে কি হবে, আপনি মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে কনভার্ট করি। তাহলে হি ওয়াজ এডিক্টেড টু
টেক, ইনজেকশন। ঠিক আছে, সে ইনজেকশন নিয়ে অভ্যস্ত হয়ে গেছে বা আসক্ত হয়ে গেছে, দেখেন এডিক্টেড টু, এখন টেক আছে এখানে। তাহলে এই যে টেকটা, এই টেকটাকে প্রেজেন্ট ফর্মে কনভার্ট করতে হবে। টেক প্রেজেন্ট ফর্মে রয়েছে যদিও, তারপর আমাদের কি করতে হবে, টেকিং লিখতে হবে, এখানে একটা আইএনজি যোগ করতে হবে, টেকিং। এই যে, আর এখানে ইটা উইথড্র হয়ে যাবে। কেন উইথড্র হয়ে যাবে এই ব্যাপারটা আপনারা জানেন, যে এখানে একটা বাওয়েল আছে, আর যেহেতু আইএনজির সাথে একটা বাওয়েল আছে, সুতরাং ইটার আর রিকোয়ারমেন্ট এখানে নেই, সুতরাং এটা লিখলেই হবে, টি এ কে আইএনজি, টেকিং, টেকিং ইনজেকশন। এই, ঠিক আছে। তো চলুন আমরা পরবর্তী রুলটা একটু দেখি। দেখেন পরবর্তী রুলটা কি বলা হয়েছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হয়। এটা কিন্তু আমরা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার অনুযায়ী জেনে থাকি। আমরা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আমাদেরকে এই ব্যাপারটা বলে দেয়, কি বলে দেয়, যে এটার গঠনটা হবে সাবজেক্ট প্লাস, হ্যাঁ আমি এখানে শুধু পাস্ট পারফেক্ট টেন্স না, অর্থাৎ পাস্ট এবং প্রেজেন্ট এই দুইটা টেন্সেরই স্ট্রাকচার আমাদেরকে এরকম বলে দেয়। যেমন আমরা যদি পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা লিখি, সাবজেক্ট প্লাস হেড প্লাস বি3 প্লাস হচ্ছে অবজেক্ট। আর যদি আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটা লিখি, তাহলে দেখেন সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বি3 প্লাস হচ্ছে অবজেক্ট। এখন এখানে একটু খেয়াল করেন, উভয় অংশেই কিন্তু দেখেন বি3 রয়েছে, আর উভয় অংশে এই বি3টার আগে দেখেন হেড আছে, হ্যাভ হ্যাজ আছে। তার মানে এই ব্যাপারগুলা, অর্থাৎ হেড এর পরে মূল ভার্ব থাকলে তার বি3 ফর্ম হবে, হ্যাভ হ্যাজ এর পরে মূল ভার্ব থাকলে তার বি3 ফর্ম হবে, সেগুলো কিন্তু আমরা টেন্সের স্ট্রাকচার থেকেই জেনে থাকি। তাহলে আমরা যদি উদাহরণ দিই, ধরেন আমরা এরকম নিলাম, তমাল হ্যাজ earn some point, ঠিক আছে, সাম পয়েন্টস। এখন একটু খেয়াল করেন, এখানে দেখেন তমালের পরে হ্যাজ আছে এবং একটা মূল ভার্ব আছে, তার মানে এখানে আমাকে মূল ভার্বটার বি3 ফর্ম ইউজ করতে হবে। তাহলে আর্ন এর বি3 ফর্ম হচ্ছে আর্ন, তাহলে তমাল হ্যাজ আর্ন সাম পয়েন্টস। ঠিক আছে, আমরা যদি এটাকে ফার্স্ট টেন্সে কনভার্ট করতাম, যেমন এরকম লিখতাম, তমাল হ্যাড আর্ন, ঠিক আছে, এরকম থাকতো, আর্ন সাম পয়েন্টস, সেক্ষেত্রেও কিন্তু হেডের পরে আর্নড হতো, ঠিক আছে, ইডি যুক্ত হতো। এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমরা টেন্সের গঠন অনুযায়ী জেনে থাকি। এই যে 10টা রুল আমরা দেখালাম আপনাদেরকে, যে 10টা গুরুত্বপূর্ণ রুল আমি দেখিয়েছি, এগুলা থেকে কিন্তু প্রত্যেক পরীক্ষাতেই প্রশ্ন এসে থাকে। আপনারা একটু মনোযোগ সহকারে এই ব্যাপারগুলো ক্লিয়ার করে রাখবেন। আমরা নেক্সট ক্লাসে আপনাদের বাকি 10-15টা রুল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। থ্যাংকস এ লট ফর ওয়াচিং।